মারাঠা বীর যোদ্ধা ছত্রপতি শিবাজী মহারাজ তিনি শপথ করেছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষে স্বাধীন হিন্দু সাম্রাজ্য গড়ে তোলার। সেই মতন তিনি ঔরঙ্গজেবকে, মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে চোখে চোখ রেখে বলেছিলেন তার সাহসিকতার কথা। পশ্চিমঘাট পর্বতে যতগুলো চূড়া রয়েছে তার প্রত্যেকটার মধ্যে প্রায় ৩০০ খানা দুর্গ তিনি নির্মাণ করিয়েছিলেন এবং এই দুর্গগুলোর চূড়ার ওপরে উড়িয়েছিলেন ভগবা ঝান্ডা। পরবর্তীতে তার যে উত্তরসূরিরা ছিল মারাঠা রাজা এবং মারাঠা পেশওয়ারা, পরবর্তী ৩০০ বছর এই অহংকারকে গর্বের সাথে বহন করে নিয়ে গেছিল। ইংরেজ শক্তি আসার পরে ইংরেজদের সব থেকে বেশি যদি প্রতিরোধ দেয় তাহলে এই মারাঠা শক্তিই ছিল। তো মারাঠাদের এই যে দুর্ভেদ্য দুর্গগুলো ছিল, এগুলো ছিল তাদের শক্তির মূল কেন্দ্র বা মূল উৎস। 2025 সালে জুলাই মাসে এসে এই মারাঠা মোট 12খানা দুর্গকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি ভারতবাসী এবং মারাঠাদের জন্য একটি গর্বের একটি সময়। দেখব এই 12খানা দুর্গ সম্পর্কে। 12টি দুর্গের মধ্যে মহারাষ্ট্রে রয়েছে 11টা দুর্গ এবং একটা মাত্র রয়েছে হচ্ছে তামিলনাড়ুতে। 11টা দুর্গের মধ্যে মহারাষ্ট্রে অবস্থিত রায়গড় দুর্গ, রাজগড় দুর্গ, প্রতাপগড় দুর্গ, পানহালা দুর্গ, শিবনের দুর্গ যেখানে শিবাজির জন্মগ্রহণ হয়েছিল, লোহারগড় দুর্গ, সালের দুর্গ, সিন্ধু দুর্গ এবং সুবর্ণ দুর্গ, বিজয় দুর্গ এবং খান্দেরি দুর্গ। একটা হচ্ছে জিঞ্জি দুর্গ যেটা একটা সময়ের জন্য তামিলনাড়ুতে অবস্থিত মারাঠাদের রাজধানীও ছিল। সবার প্রথমে দেখব রায়গড় দুর্গ। রায়গড় দুর্গই হচ্ছে তার রাজধানী ছিল শিবাজির এবং শিবাজি 1674 সালে এখানে তার করোনেশন বা তার যে রাজ্যাভিষেক এই রায়গড় দুর্গেই হয়েছে। রায়গড় দুর্গ তার খুব পছন্দের একটি জায়গা ছিল যেটা মহারাষ্ট্রে অবস্থিত এবং এখানে অবস্থিত তোকমাকটোম। এই তোকমাকটোক খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেটা এখন বর্তমানে হচ্ছে একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে এবং এখানে অবস্থিত হচ্ছে তার সব থেকে যে বড় স্তম্ভ রয়েছে এবং হচ্ছে এন্ট্রেন্স পয়েন্ট রয়েছে বিজয় স্তম্ভ, এখানেই অবস্থিত এবং শিবাজির পবিত্র সমাধি এই রায়গড় দুর্গের মধ্যেই অবস্থিত। রায়গড় দুর্গে এখন পৌঁছানোর জন্য বা উপরে ওঠার জন্য 1737টা সিঁড়ি টপকে উঠতে লাগে অথবা রোপওয়ের মাধ্যমে এখানে পৌঁছানো যেতে পারে। এরপর রয়েছে আমরা দেখব রাজগড় দুর্গ। রাজগড় দুর্গ জাস্ট ছবিটা দেখো। রাজগড় দুর্গ, দুর্গ মানেই হচ্ছে একটা দুর্ভেদ্য এলাকা যেটা হচ্ছে তৎকালীন সম্রাট বা রাজারা সেটা নির্মাণ করাতেন। কেন না বহির্শত্রু বা বাইরের যে শত্রু রয়েছে তাদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য বা পরিবারকে সুরক্ষিত করবার জন্য। আমি তোমাদের কোর্সেও কিন্তু পড়িয়েছি এই সমস্ত রাজস্থানে যে সমস্ত দুর্গগুলো রয়েছে। তো দুর্গগুলো দেখো পাহাড়ের ওপরে অবস্থিত, পাহাড়ের চূড়ার ওপরে অবস্থিত। এটা হচ্ছে সমতল ভূমি। যদি সমতল ভূমিতে এখানে যদি দুর্গ নির্মাণ করতো তাহলে অনায়াসেই পাঁচিল টপকে শত্রুরা পৌঁছে যেতে পারত। তার জন্য বেছে নেওয়া হয়েছে সব থেকে সেফেস্ট প্লেস, সেটা হচ্ছে পাহাড়ের চূড়াতে। পাহাড়ের চূড়াতে যদি দুর্গ নির্মাণ করে তাহলে এই রকমের খাড়া ঢাল বেয়ে ওপরে উঠতে হবে। এখানে হাতি না উট কোনো কিছু নিয়ে পৌঁছানো যাবে না, শুধুমাত্র দড়ি বেয়ে সৈন্যরা ওপরে উঠতে হবে। তারপরে দুর্ভেদ্য যে তোমাদের দুর্গের যে দেওয়াল রয়েছে, প্রাচীর রয়েছে, সেগুলো টপকে পৌঁছতে হবে। ততক্ষণে সময় পেয়ে যাবে ভেতরে যারা রয়েছে যে সমস্ত সৈন্যরা নিজেদেরকে ডিফেন্স করবার জন্য, তো পর্যাপ্ত পরিমাণে সময় পাবে। সেই কারণেই দুর্গগুলো এইভাবে পাহাড়ের ওপরে বানানো হতো। তো পছন্দের একটি দুর্গ ছিল এটা রাজগড় দুর্গ শিবাজী মহারাজের। রাজগড় দুর্গের এই সেন্টার পয়েন্টে অবস্থিত রাজগড় দুর্গ এবং 3 দিকে রয়েছে, এটা হচ্ছে সঞ্জীবনী মাচি, তারপরে এখানে অবস্থিত সুভেলা মাচি এবং হচ্ছে রাজগড় দুর্গের একদম রয়েছে হচ্ছে পদ্মাবত মাচি যেখানে হচ্ছে পদ্মাবতী টেম্পেলে রয়েছে অবস্থিত। তারপর দেখব প্রতাপগড় দুর্গ যেখানে সারা ভারতবাসী জানতে পেরেছিল শিবাজির প্রতাপ সম্পর্কে। 1559 সাল প্রতাপের যুদ্ধ, প্রতাপগড়ের যুদ্ধ এখানেই হয়েছিল। শিবাজি স্বপ্ন দেখেছিলেন সারা ভারতবর্ষে একজন স্বাধীন শক্তিশালী হিন্দু সাম্রাজ্য গড়ে তোলার। সেই জন্য তিনি গোপনে মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতের জঙ্গল এবং পার্বত্য এলাকার যত শক্তিশালী দুর্ধর্ষ উপজাতি ছিল তাদেরকে সংঘবদ্ধ করতে শুরু করে এবং তাদেরকে সংঘবদ্ধ করে একটি শক্তিশালী গেরিলা যুদ্ধ বাহিনী তৈরি করেন তিনি। আর তার এই বর্ধিত শক্তি সম্পর্কে অবগত হয়ে পড়েছিল সম্রাট আদিল শাহ। তার সময় সেই সময় তার এই যে বর্ধিত শক্তি, শিবাজিকে দমন করতে হতো তাকে। তাই শিবাজির শক্তি কমানোর জন্য পাঠিয়েছিলেন তার সব থেকে যোগ্য জেনারেল আফজল খান। আফজল খান ছিল একজন টার্কিশ বা তুর্কি একজন জেনারেল ছিলেন, যোগ্য জেনারেল ছিলেন আদিল শাহের।
তো তখন আদিল শাহ একটা স্ট্র্যাটেজি তৈরি করে কি করে শিবাজিকে দমন করা যেতে পারে। তিনি শিবাজিকে সমতল ভূমিতে ডাকার আহ্বান করার চেষ্টা করেন। সমতল ভূমিতে যে সমস্ত হিন্দু মন্দিরগুলো ছিল সেই হিন্দু মন্দিরগুলোকে অপবিত্র করে, হিন্দু দেবতাদের অপমান করে, যাতে শিবাজি ক্ষোভে দুঃখে রাগে তাকে আক্রমণ করে এসে। কিন্তু শিবাজি শুধুমাত্র বাহুতে শক্তিশালী ছিল না, মাথায় বুদ্ধি তো তার যথেষ্ট, স্ট্র্যাটেজি এবং যথেষ্ট তিনি চালাক একজন রাজা ছিলেন। প্রিপারেশন তো অনেক দিন করছো, চাকরি কি পেয়েছো? সরকারি চাকরি সমুদ্রের মতন সিলেবাসে হাবুডুবু হওয়া ছাড়ো। আমাদের অভিজ্ঞ এবং বিষয়ভিত্তিক স্যার এবং ম্যাডামেরা তোমাদের এই সমুদ্রের মতন সিলেবাসকে নির্দিষ্ট সময়ে সমাপ্ত করিয়ে দেবে। এখানে ফ্লোচ্যাট, স্টোরি, ট্রিক্স, গল্প ইত্যাদির মাধ্যমে তোমাদের বোরিং যে সিলেবাস সেটাকে সহজ করে দেবে, পড়াশোনা বোঝা মনে হবে না, মজার বলে মনে হবে। তাই প্লে স্টোরে যাও, ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আফজাল খানের এই বুদ্ধি সম্পর্কে তিনি জানতেন, তাই আফজাল খানকে তিনি আহ্বান জানান প্রতাপগড়ের এই দুর্ভেদ্য দুর্গে। আর দুর্গে পৌঁছতে গেলে দরকার পড়তো এই জঙ্গল এবং পাহাড় টপকে যাওয়া। যখনই জঙ্গলে প্রবেশ করতো আফজাল খানের বাহিনী, তখন লুকিয়ে গোপনে গেরিলা বাহিনীতে বা গেরিলা পদ্ধতিতে তাদেরকে একটার পর একটা সেনাকে হারাতে শুরু করে এবং আফজাল খান তার যে মনের শক্তি সেটা আস্তে আস্তে হারিয়ে ফেলে। তখন আফজাল খান ঘোষণা করেন যে শিবাজির সাথে তিনি কথা বলতে চান, একটা মিটিং করতে চান। শিবাজি রাজি হয়। শিবাজি এবং আফজাল খানের একটা গোপন মিটিং আয়োজন করা হয়। আর এই গোপন মিটিংয়ে আফজাল খান মনে মনে ভাবেন যে সরাসরি তো শিবাজিকে হারানো যাবে না, তাহলে চালাকি এবং চতুরতার সাহায্যে কি করে হারানো যায়। তিনি এই মিটিংয়ে শুধুমাত্র কথা বলতে গেছিলেন, যেখানে গোপনে একটি ছোট্ট ছোরা নিয়ে যায় এবং যখনই শিবাজি তাকে আলিঙ্গন করতে আসবে পেছনে ছোরা ঢুকিয়ে দেবে। এই ছিল তার প্ল্যান। কিন্তু ওই যে বললাম, শিবাজি শুধু বাহুতে শক্তিশালী ছিলেন না, চালাক ছিলেন যথেষ্ট। তিনি তার পোশাকের ভেতরে পরে রাখতেন একটি গোপন বর্ম, যে বর্ম ভেদ করে কিন্তু ছুরিও ঢুকতো না, কিন্তু তার সাথে কিন্তু একটা টাইগার ক্ল নামে এই যে থাবা, বাঘের লোহার তৈরি বাঘের থাবা তিনি রেখে দিয়েছিলেন, সবসময় তার হাতে থাকতো। যখনই আফজাল খান তাকে আলিঙ্গন করতে আসে, তাকে ছুরি মারতে চায় পেছনে, তার আগেই তিনি এই বাঘের থাবা দিয়ে বা টাইগার ক্ল দিয়ে তার পেটে আঘাত করে, পেট চিরে একেবারে আফজাল খানকে ধরাশায়ী করে দেয়। 7 ফুট 6 ইঞ্চি আফজাল খান মাটিতে ধরাশায়ী হয়ে পড়ে। চারিদিকে শিবাজি মহারাজের জয় জয়কার হয়। শিবাজি তখন ছত্রপতি মহারাজ শিবাজি হয়ে ওঠে এবং লোকালয়ে হিরো হয়ে পড়ে শিবাজি মহারাজ। তো এইভাবে করে আফজাল খানকে এই প্রতাপগড়ের যুদ্ধে 1559 সালে পরাস্ত করেন এবং সাথে সাথে তিনি হচ্ছেন এই আফজাল খানের বাহিনী থেকে 65টা এলিফেন্ট, 400টা হর্স, 1200খানা উট এবং 10 লাখ প্রায় ক্যাশ টাকা এবং জুয়েলারি তিনি এখান থেকে প্রাপ্ত হয় এবং তার সাথে সাথে ডবল হয়ে যায় তার সেনাবাহিনী এবং সেনাবাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে পড়ে। শিবাজিকে আটকানো আর মুশকিল হয়ে পড়ে তার আশেপাশে যত সম্রাটরা ছিল। তারপরে দেখব পানহালা দুর্গ। পানহালা দুর্গ ছিল শিবাজির পুত্রবধূ তারাবাই ভোসলে। তারাবাই ভোসলে তার এখানে বাসস্থান ছিলেন, তিনি এখানে তার সম্পূর্ণ জীবন এখানেই কাটিয়েছিলেন। এই যে পানহালা দুর্গ, এই যে তারাবাই তিনি এখানে ছিলেন এবং তারাবাইয়ের সাথে বিবাহ হয়েছিল শিবাজির পুত্র রাজারামের সাথে। মাত্র 8 বছর বয়সে তারাবাইয়ের বিবাহ হয়, কিন্তু যখন তারাবাইয়ের বয়স মাত্র 25 বছর তখন রাজারামের মৃত্যু হয়। 25 বছর বয়সে তিনি বিধবা জীবনযাপন করেন, কিন্তু মনে তিনি ভেঙে পড়েননি এবং পরবর্তী আগামীতে যে একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল, রাজাহীন অবস্থাতে ছিল মারাঠা সম্রাট, কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছেন মারাঠাদের এবং যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়েছিলেন, যথেষ্ট পরাক্রমতার সাথে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তারাবাই ভোসলে পানহালা দুর্গ থেকে। এবং পরবর্তীতে রানী লক্ষ্মীবাই এই পানহালা দুর্গের যে মারাঠাদের যে রানী ছিল, কুইন ছিল তারাবাই, তাকে অনেক অ্যাডমায়ার করত, অনুপ্রেরণা ছিল এই রানী লক্ষ্মীবাইয়ের। তারপরে দেখব শিবামের দুর্গ। এখানেই শিবাজির জন্মগ্রহণ করে। পুনার কাছে অবস্থিত শিবামের দুর্গে 1630 সালে শিবাজির জন্ম হয়। এখানে দেখতে পাচ্ছ শিবাজি যেখানে যে ঝুলা, এখানে হচ্ছে শিবাজি, ছোট্ট শিবাজি শুয়ে থাকতো। তার মা জিজাবাই তাকে এখানে লালন পালন করে বড় করেছিল এবং মা জিজাবাইয়ের কাছেই তার যে একদম প্রাথমিক শিক্ষা সেখানে তিনি এখানে পেয়েছিলেন এই শিবামের দুর্গে। মারাঠাদের আরেকটি দুর্ভেদ্য এবং অভেদ্য দুর্গ ছিল হচ্ছে
জিঞ্জি দুর্গ, এটা তামিলনাড়ুর পূর্বঘাট পর্বতে অবস্থিত, যেটিকে কোনোদিনই পরাস্ত করা যায়নি। আর কিছু সময়ের জন্য মারাঠাদের এইটার রাজধানীও ছিল। মারাঠা সম্রাট শিবাজি, ছত্রপতি শিবাজি, তিনি এটা নিজের হাতে তৈরি করেছিলেন। এবং এই যে জিঞ্জি দুর্গ, এই জিঞ্জি দুর্গটাকে বলা হয় ট্রয়, বলা হয় পূর্ব দিকের ট্রয় বা ট্রয় অফ দ্য ইস্ট বলা হয়। এই জিঞ্জি দুর্গ তামিলনাড়ুতে অবস্থিত। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হতে গেলে বেশ কিছু মানদণ্ড আছে বা কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তার মধ্যে ক্রাইটেরিয়া রয়েছে তাদের যে ল 4 নম্বর এবং 6 নম্বর অ্যাক্ট অনুযায়ী বলতে হয় যে স্থাপত্য এবং প্রযুক্তিগত উদ্ভাবন, এমন জিনিস যেটা প্রযুক্তি এবং স্থাপত্যের দিক থেকে একটা আশ্চর্যজনক, যেটা বিশ্ববাসীকে আশ্চর্য করে যে কি করে সেটা বানানো হলো, একটা প্রযুক্তির ছাপ রয়েছে, ঠিক আছে। এবং ঐতিহাসিক ঘটনা থাকতে হবে, ঐতিহাসিক দিক থেকে এর একটা গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে, সাংস্কৃতিক ইম্পর্টেন্স রয়েছে, বা কালচারাল, মানে কালচারাল এবং তোমার রিলিজিয়ান্স ইম্পর্টেন্স থাকতে হবে। এই সমস্ত ক্রাইটেরিয়া থাকলে তবেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পাওয়া যায়। আর এই যে দুর্গগুলো, সেই দুর্গগুলো না জানি ইতিহাসে কত গুরুত্বপূর্ণ অজানা কাহিনী এখানে ঘটেছিল, যেগুলো মারাঠাবাসী এবং ভারতবাসীকে, বিশ্ববাসীর কাছে তার যে বীরত্ব সেটা বারে বারে প্রমাণ করে দেয়। এবং ইংরেজরাও যখন ছিল ভারতবর্ষে, এই জায়গাগুলো তারাও ব্যবহার করেছিলেন। তো সেই অর্থে 12খানা যে মারাঠা দুর্গ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে আসছে, সেটা কিন্তু একেবারে যুক্তিযুক্ত, যথার্থ হয়েছে। ছত্রপতি শিবাজী মহারাজের উত্তরসূরিদের যে দাম্ভিকতা, অহংকার এখান থেকেই স্পষ্ট হয়ে যায়। ভারতবর্ষে মোট এখন 44টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে গেছে এইটার সাথে সাথে। তার মধ্যে 36টা তোমার কালচারাল, 7খানা ন্যাচারাল এবং মিক্সড, মিশ্র তোমার কাঞ্চনজঙ্ঘা, এটা তোমার কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে টোটাল। বিশ্বের মধ্যে ভারতের স্থান 6 নম্বরে রয়েছে, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে 6 নম্বরে রয়েছে। 1 নম্বরে ইটালি সব থেকে বেশি, 61টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তারপরে সেকেন্ড নম্বরে চায়না, 60খানা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে। তো ম্যাক্সিমাম রয়েছে ভারতবর্ষের মধ্যে, মহারাষ্ট্রের মধ্যে 6টা। তো মহারাষ্ট্রে টোটাল 6খানা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল এই ভিডিও, তোমাদের যতটা পেরেছি ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি। আর আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো এবং ভালো লাগলে শেয়ারও করতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।